এখন আমি ডাল লেকের 2 নম্বর গেটের কাছে এসেছি। সবে সবে বৃষ্টি হলো, চারিদিকটা বেশ সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা। এবার আস্তে আস্তে বিভিন্ন গেটে একটু ঘুরে দেখব, চলুন আমার সাথে। 2 নম্বর গেটের কাছে সমস্ত শিকারাগুলো দাঁড়িয়ে আছে কাস্টমারের অপেক্ষায়। আমি একটু আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাব। তার পাশ দিয়েই সমস্ত বাস এবং অটো গাড়িরা যাচ্ছে। আমি আজকে যেখানে আছি 2 নম্বর গেটের উল্টো দিকে, ওই সামনের ওই বাঁ দিকে যে গলিটা ঢুকে গেছে ওটার মধ্যে, খুব কাছেই আছি। চলুন একটু ঘুরে দেখি। প্রত্যেকটা শিকারার আলাদা আলাদা ওনারের দেওয়ার নাম দেওয়া আছে। কি সুন্দর করে সাজানো প্রত্যেকটা শিকারা, ঠিক মনে হচ্ছে সেই রথযাত্রায় যেমন ছোটবেলার রথ সাজাতাম ঠিক সেরকম। শুধু ক্লাইমেটটা দেখুন, মানে বৃষ্টি হওয়ার পরে দূরে হচ্ছে কিরকম সুন্দর একটা ড্রিমি পরিবেশ তৈরি হয়েছে। এদিকে ডাল লেকটা, বিএসএফ এর তো অভাব নেই, প্রচুর বিএসএফ গার্ডে আছে। আর এই গাছগুলোর উপরে যখন আলোগুলো পড়ছে না, মানে চকচক চকচক করছে, আপনাকে বলতে পারবো না, মানে ভিডিওতে আপনি দেখে বুঝতে পারবেন না। খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। কত যে শিকারা এখানে ভাবার বাইরে। আপনারা এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এটা গেট নাম্বার 8 থেকে গেট নাম্বার 1 পর্যন্ত একবার যায়, আবার রিটার্ন আছে। ওটা ওপেন রুফটপ বাস, পুরো এই ডাল লেকটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেয়। মনে হয় 100 থেকে 200 টাকার মধ্যেই নেয়। ঘুরতে পারেন, এটা বেশ ভালো লাগবে। উফ, কি অপূর্ব লাগছে দেখুন হাউস বোট গুলো। ডাল লেকে এই সুন্দর দৃশ্যটা সন্ধ্যেবেলার পর, এখন বাজে প্রায় রাত্রি 8টা। শিকারাগুলো আস্তে আস্তে সবাই ফিরে আসছে শিকারাগুলো নিয়ে। আর ডাল লেকের যে সুন্দর হাউস বোট গুলো চকচক করছে জলে, তার রিফ্লেকশন গুলো। আমার তো মনে হচ্ছে শ্রীনগরের ওয়াকিং স্ট্রিট এটাই। কত লোক এখানে বসে আছে, কত সুন্দর দৃশ্য। বোটগুলো শুধু দেখুন। শিকারাগুলোতেও খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো। দেখুন, কাশ্মীরের আপেল বাগানে ঢুকেছি। যদিও এখন এগুলো কাঁচা, এখনো পাকেনি, এখনো পাকতে টাইম আছে। নর্মালি এগুলো আগস্টের দিকে পাকে। কি সুন্দর লাগছে না? এই দেখুন আপেল, গ্রিন অ্যাপেল। আহ, দারুণ দারুণ। কত ধরে আছে দেখুন গাছে। এটা পুরোটাই আপেল বাগান, দেখেছেন? পুরোটাই আপেল বাগান। যদিও এখন পুরোটা পাকেনি। দেখুন হালকা কালার ধরেছে, বুঝতে পারছেন? এই যে জুলাইয়ে এসছি তো, এটা সেপ্টেম্বরে আসলে পুরো একদম লাল হয়ে থাকতো। দেখুন ওই আপেল বাগানের সামনে আপেলের জুস বানানো হচ্ছে। এই জুসটা এবার খেয়ে দেখবো। অ্যাপেল জুস উইদাউট আইস অ্যান্ড সুগার। দেখুন
ন্যাচারাল অরিজিনাল অ্যাপেল জুস খেয়ে দেখ বলছি। অ্যাপি আছে, অ্যাপির থেকে বহুত গুণ সুন্দর খেতে, খুব সুন্দর। কাশ্মীরে তো সবাই এসছেন, মানে শ্রীনগরে। এখানে আপনারা ডাল লেক দেখেছেন, ডাল লেকে আপনারা শিকারা চড়েছেন, গুলমার্গ গেছেন, সোনমার্গ গেছেন, বিভিন্ন গার্ডেন লাইক চাশমাশাই গার্ডেন থেকে আরম্ভ করে অনেক কিছু ঘুরেছেন। কিন্তু এখানে যে কাশ্মীরি অথেন্টিক ফুড আছে, সেই ফুডগুলো কি খাওয়া হয়েছে? আমি যাব আজকে সেই ফুডগুলো দেখতে এবং খেতে। এগুলোর মধ্যে কিছু নাম আমি বলছি। রিস্তা আছে, গুস্তাবা আছে, মটন রোগন জোস আছে, তাবাক মাজা আছে। তা রিস্তাটা কি? রিস্তাটা হচ্ছে মটন বল কিমা করে লাল রঙের ঝোল। গুস্তাবাটা সেম, কিন্তু ওটা দই দিয়ে বানানো। রোগন জোসটা মটনের একটা ঝোল। আর তাবাক মাজা যেটা, সেটা মটনের পাঁজর কিছুটা ফ্রাই করা। এই সবটা কম্বিনেশনের আরো তার সাথে কিছু অ্যাড আছে, কাবাবের মতোই অনেক কিছু অ্যাড আছে। সেগুলো দিয়ে একটা প্লেট হয়, সেটাকে বলা হয় ওয়াজওয়ান। ওয়াজওয়ানের প্লেট মোটামুটি 1200 টাকা থেকে স্টার্টিং হয়। 800-900 টাকাতেও হয়তো কিছু জায়গায় পাওয়া যায়। ওয়াজওয়ানের মধ্যে সবটাই থাকে, রাইস থাকে, এইগুলো তো থাকেই। ওয়াজওয়ানটা একা খাওয়াটা খুব একটু চাপের হয়ে যায়। তবে আমি ট্রাই করব, কাশ্মীরে এসেছি, কাশ্মীরের অথেন্টিক এই খাবারগুলোর মধ্যে কিছু খাবার তো অবশ্যই ট্রাই করব। যাব একটু পরে, ওটা সন্ধ্যের দিকে হয়। একটা স্ট্রিট আছে, ওই স্ট্রিটে পরপর পরপর দোকান আছে, ওইখানে গিয়ে আমি কিছু কিছু ট্রাই করব। আর এখন একটু বেরোবো, ডাল লেকের আশপাশটা একটু ঘুরবো, ঘোরার পরে ওখানে খেতে যাব এবং খাবারগুলোও দেখাবো। আমি এখন খায়াম চকে পৌঁছে গেছি। আমি বললাম না, কাশ্মীরের সব থেকে ফুড স্ট্রিট। দেখুন কত সুন্দর করে সব সাজানো খাবারগুলো। দেখুন কত ধাবা, কত কিছু খাবার। একটা ধাবায় অলরেডি চলে এসেছি। ধাবাটার নাম হচ্ছে গ্রিল অ্যান্ড তন্দুরি। আমি নিয়েছি প্রথমে মাটন রিস্তা। মাটন রিস্তাটাকে 4 ভাগ করে দেওয়া আছে, একটা বল। আর তার সাথে দেখে নিন, আর তার সাথে নিয়েছি তন্দুরি রুটি। আর এগুলো কিছু এর সাথে সস টাইপের কিছু খাবার। খেয়ে দেখি আগে কেমন। লাভলি। অসাধারণ, খুব সুন্দর খেতে। এটা হচ্ছে মাটন রিস্তা, মানে একটা 180 টাকা মতো দাম। 4টে টুকরো করে দিয়েছে, তার সাথে একটা রুটি নিয়েছি। খেয়ে দেখি কেমন। সবটার সাথে সবটা খেয়ে দেখলে বোঝা যাবে। এটা একটু শসা টাইপের কিছু দিয়ে বানানো, অসাধারণ। এখন যে খাবারটা নিলাম সেটা হচ্ছে চিকেন না, মাটন রোগন জোস। বলেছিলাম এটাকে মাটন রোগন জুসটা কি দিয়ে বানানো হয়, মাটন কারি ওয়ান কাইন্ড অফ। এই যে এটা একটা কারি, তার সাথে আবার তন্দুরি রুটি। আর এটা বলতে পারছিলাম না, এটা শসা দিয়ে বানানো একটা দই দিয়ে, আর এটা পেঁয়াজ দিয়ে একটা কিছু দিয়ে বানিয়ে দিয়েছে। খেয়ে দেখি রোগন জুসটা কেমন। শুধু আগে নর্মাল একটা বাইট দিই।
একটু বাটারের ফ্লেভার আছে, ঠিক আছে, আমরা যেরকম খাই একটু আলাদা টেস্ট, বাট টেস্ট খারাপ না, ভালো। এটা হলো কাবাব, মাটন কাবাব। অ্যাকচুয়ালি কাবাব মাজাটা আমরা খাবো বলে ঠিক করেছিলাম, মানে ওটা একটা সিনার পিস, কিন্তু এত বড় আমার পক্ষে একা খাওয়া সম্ভব নয় এতগুলো খাওয়ার পরে, সেই জন্য আমি এখন এটা নিলাম। ওটা প্রায় 450 টাকা 500 টাকার কাছে পড়ে যায়। কিন্তু কাবাবটা খেয়ে দেখি কেমন, কেন এতগুলো তো গ্রেভির আইটেম খেলাম, এখন কাবাবটা খেয়ে দেখি কেমন হয়। দেখুন কাবাবটা কেমন, আমি ড্রাই কাবাব নিয়েছি, মাটন কাবাব, কিন্তু খেয়ে দেখি। গরম আছে অ্যাকচুয়ালি। ও লাভলি, কোনো কথা হবে না। গুড মর্নিং, আজ 13ই জুলাই 2026, সকাল 8:30 মতো বাজে। আমি গতকাল বোট রাইড করার জন্য একজনের সাথে কথা বলে এসেছিলাম। আজ সকালবেলা 8:30 নাগাদ উনি যেতে বলেছেন। বোট রাইড করব, একটা ছোট্ট 1 ঘন্টার ট্রিপ, ওনার সাথে একটা রাইড করব, আশপাশটা ঘুরবো, খুব বেশি দূর যাব না। ইচ্ছা ছিল যে ভেজিটেবল মার্কেটটা যাব, বাট ভেজিটেবল মার্কেটটা যেতে গেলে 3:30-র সময় আমায় উঠতে হতো ঘুম থেকে, এবং তাতে কস্টিং পড়তো প্রায় 3,500-এর কাছে, প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি একটা রাইড। আমি একা, সত্যি কথা বলতে কি, এত টাকা দিয়ে আমি যাব না, তাই একটা শর্ট রাইড নেব। চলো আমার সাথে, সবাই সাথে থাকো। আমি এখন ঘাট নাম্বার 5-এর কাছে যাচ্ছি হেঁটে হেঁটে। রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা, তার কারণ আছে। এখানে মোটামুটি 2-3 ঘন্টা লাগে সন্ধে হতে, মানে সন্ধে 7:30 বেজে যায় সূর্যের আলো চলে যেতে। আর সেরকমই সূর্যের আলো এখানে ফোটেও একটু দেরিতে, তার জন্য এখানে 9টার সময় দেখবেন রাস্তাঘাট বেশ ফাঁকা। আমাদের ওখানে যেরকম 6টার সময়, সকাল 6টার সময় যেরকম অবস্থা হয়, ঠিক এখানে সকাল 9টার সময় দেখুন ঠিক একই রকম অবস্থা। চলুন আস্তে আস্তে ঘাট নাম্বার 5-এর কাছে যাই। বুঝতে পারছেন রাস্তাঘাটটা কতটা ফাঁকা। কালকে সন্ধ্যেবেলার অবস্থা দেখেছেন, দুপুরের অবস্থা দেখেছেন, আর এখন দেখুন যথেষ্ট ফাঁকা। আজকে আমি এই বোটটা করেই যাব, এই দাদা আমাদের নিয়ে যাবে। একদম সকাল তো, এখন বোটটাকে একটু ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। অলরেডি আমার বোট রাইড শুরু হয়ে গেছে। আমি প্রায় শুয়ে পড়েছি, এত সুন্দর গতিতে। দেখুন পুরো আরামসে পুরো শুয়ে আছি, আর একটা সুন্দর রাইড, একটা রিল্যাক্সেশনের মতো জায়গা। যেরকম মেয়েরা স্পা ফা করতে যায়, রিল্যাক্স থাকে, ঠিক সেরকমই। নদীর ওপরে শান্ত নদী নয় সরি লেক, সেখানে রিল্যাক্সড হয়ে শুয়ে থাকুন, ফুরফুরে ঠান্ডা হাওয়া আর বোট রাইড, লাজবাব, দারুণ লাগছে। সত্যি কথা বলতে কি ঘুম এসে যাচ্ছে আমার। এত সুন্দর একটা বোট রাইড, মানে শিকারায় বেশ ভালো লাগবে। আপনারা আসুন, একদম সকাল সকালের দিকটা বেশ এনজয় করতে পারবেন, এটুকু বলতে পারি। इसका डेप्थ 15 फीट है, ज्यादा नहीं। अच्छा, हाँ, ओ यहाँ पर 15 फीट और वहां पर सामने, वहां पर 20 फीट। अब बारिश के मौसम में
ज्यादा होता है। খুব বেশি এখানকার ডেপথ না, ওই 20 ফুট 15 ফিটের মধ্যেই থাকে। জল খুব শান্ত জল, বেশ রিল্যাক্সড হয়ে বসে থাকুন, ঘুম এসে যাবে। পারলে একটা ব্লুটুথ স্পিকার আনুন, যাতে শাম্মী কাপুরের যে গানগুলো আছে চালিয়ে দিন, দারুণ লাগবে, কথা দিচ্ছি। আমি তো রিল্যাক্সড হয়ে গেছি অলরেডি, ঘুম এসে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, জুতো খুলে পুরো একদম রিল্যাক্সড হয়ে শুয়ে গেছি। ছোট ছোট তাকিয়া আছে, তাকিয়ার মধ্যে বসে ঘুমিয়ে যান। সত্যি খুব অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা, শুধু দেখুন চারপাশে, অপূর্ব লাগছে। রোদ্দুরটা সেরকম ওঠেনি, হালকা হালকা রোদ্দুরটা উঠেছে, বেশ ভালো লাগছে। भैया यहाँ पर कोई मछली वगैरह है ये पानी में? টুনা ফিশ? ও এখানে আছে অল্প বিস্তর মাছ কিছু আছে। আমি চা খাবো একটা, কারণ এত সুন্দর ওয়েদারে বসে বসে চা খেলে ভালো লাগবে। আমি একা এসেছি, পাশে কেউ থাকলে আরো ভালো লাগতো, গল্প করা যেত। ঠিক আছে, প্রকৃতির সাথে কথা বলতে বলতে যাওয়া, আমাদের এখানকার যে মাঝি ভাই আছেন ওনার সাথে কথা বলতে বলতে যাওয়া, গল্প করতে করতে যাওয়া, এখানকার হিস্ট্রি, এখানকার মানুষের কিরকম ভাবে জীবনযাপন করেন সেটা জানতে পারছি। পাশ থেকে ছোট ছোট শিকারাগুলো যাচ্ছে। प्राइस कितना है कौवा का? 100 वाला है, 150 वाला है, 200 वाला है। 100 वाला अच्छा होगा ना? अच्छा तो फिर किस चीज का पैसा? আমি একটু কাশ্মীরি কাওয়া নিলাম, উপরে রোজ এর কিছু পাপড়ি ছড়িয়ে দিয়েছে, খেয়ে দেখি। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা গুলফাম লেক। ও আচ্ছা, বড় লেকও বলে গুলফাম লেক। দেখুন জলের ওপরে পোস্ট অফিস, হোয়াইট কালারের। का नाम ऐसे ही गुलफाम है। সামনে দেখতে পাচ্ছেন একটা বোটের নাম গুলফাম। শশী কাপুরের গুলফাম যে মুভিটা হয়েছিল এখানে হয়েছিল, তাই এর থেকে নাম হয়ে গেছে গুলফাম বোট এবং হাউস বোট, আর লেকটার নাম হয়ে গেছে গুলফাম লেক। সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন তার ঠিক ওপরে শঙ্করাচার্য মন্দির দেখতে পাবেন। দেখুন, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, একটু আগে বলছিলাম এখানেই মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল। বুমরো বুমরো যে গানগুলো হয়েছিল সেটা এখানেই হয়েছিল, মিশন কাশ্মীরের। হাউসবোট থেকে একদম কেউ নামলে নিচে ওয়াটার লিলি ফ্লাওয়ার। वहाँ का ये बीच, लेकिन वो आता नहीं। কি সুন্দর সুন্দর দেখুন এক একটা মানে হাউস বোট গুলো। এক এক দিনের ভাড়া প্রায় 4,500 5,000 এর থেকেও বেশি হয়। সামনে একটা গ্রাম আছে, ওটার নাম হচ্ছে নির্মলা গাঁও। মুঘল সম্রাটরা তাদের গ্রীষ্মকালীন বিনোদনের জন্য অনেকগুলো গার্ডেন বানিয়েছিলেন, এবং যেগুলো যথেষ্ট বড়, আর সেগুলো আছে এই শ্রীনগরেই। তা সেগুলো তো যেতে হবে, তো যাওয়ার জন্য এই 14ই জুলাই 2026কেই বেছে নিলাম, মানে আজকে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমার একটি অটো বলা আছে যে 9:30 নাগাদ আসবে এবং আমাকে এই আশেপাশের সাইট সিন গুলো করাবে। শুধু এইটাই নয়, তাছাড়া পরিমহল আছে, শঙ্করাচার্য মন্দির আছে, যতটা পারবো কভার করব। সাথে তো আপনারা আছেনই, চলুন যাওয়া যাক। কথা না বাড়িয়ে যতটা তাড়াতাড়ি যেতে পারবো ততটা কভার করতে পারবো।
চলুন, আমার অটো অলরেডি চলে এসছে, এই অটোটা করে যাব। আমি অলরেডি বেরিয়ে পড়েছি। ডাল লেকের সৌন্দর্য দেখতে দেখতে সকালবেলা বেশ যাচ্ছি। ডাল লেকের সৌন্দর্যটা শুধু দেখুন, অপূর্ব অপূর্ব। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সন্তুর হোটেল, ওটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। ওটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোনো মিটিং হলে এখন ওখানেই হয়। কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স কমপ্লেক্স। উপরে গভর্নর হাউস আছে, তাই এখানে প্রথমে একটু চেকিং হলো। এসছি অলরেডি মুঘল গার্ডেনের মধ্যে চশমে শাহিতে। দেখুন, চশমে শাহি গার্ডেনের ভেতর ঢুকে গেলাম। কি অপূর্ব গার্ডেনটা দেখুন। স্প্রিং গুলো দেখুন ভেতরে আছে, ওই যে মাঝখান দিয়ে উঠছে, পাখিরা চান করছে, কি অপূর্ব লাগছে। চশমে শাহি কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত অন্যতম সুন্দর মুঘল উদ্যান। চশমে শাহি শব্দের অর্থ রাজকীয় ঝর্ণা। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তার গভর্নর আলী মর্দান খান এই বাগানটি নির্মাণ করেন। এটি শাহজাহানের পুত্র দারা শিকোর জন্য উপহার হিসাবে তৈরি করা হয়েছিল। এই বাগানের প্রধান আকর্ষণ হলো পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ প্রাকৃতিক ঝর্ণা। ন্যাচারাল স্প্রিং ওয়াটার, এটা এখান থেকে জল খাওয়া যায়, খুব ঠান্ডা জল। একটু আগে যেটা দেখালাম যে ন্যাচারাল স্প্রিং ওয়াটার মাটি থেকে উঠছে, মানে হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় চশমা। মাটি থেকে যেটা বেরোচ্ছে বা পাহাড়ের গা থেকে যেটা বেরোচ্ছে স্প্রিংটা, এর থেকে যে বাগানটা আছে, মানে যে গার্ডেনটা আছে চশমা শাহি, এই থেকে নামটা এসছে চশমে শাহি। ন্যাচারাল স্প্রিং ওয়াটার, এটা খাওয়া যায়। একটু ভরে দেখাচ্ছি, একদম ঠান্ডা। খেয়ে দেখি বলছি, লাজবাব। এটা একটা চিনাব গাছ, মানে চিনাব ট্রি। চিনাব ট্রির এখানে আধার কার্ড হয়, মানে প্রতিটা গাছের একটা করে আধার নাম্বার আছে। চিনাব ট্রিটাকে এবার দেখাচ্ছি, দেখুন। যে গাছটাকে দেখালাম চিনাব ট্রি, এটাই হচ্ছে কাশ্মীরের সব থেকে ফেমাস গাছ। এই গাছ সহজে কাটা যায় না গভর্নমেন্টের পারমিশন ছাড়া, তাই জন্য প্রতিটা গাছের গায়ে এরকম আধার কার্ড সিস্টেম করা আছে। এখন আমরা যাচ্ছি পরিমহলে, পৌঁছে গেছি পরিমহলে। এটা টিকিট কাউন্টার। পরিমহল, যার অর্থ পরীদের প্রাসাদ, কাশ্মীরের শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার ঢালে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল স্থাপত্য। 1700 শতকের মাঝামাঝি সময় মুঘল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকো এই 7টি ধাপ বিশিষ্ট স্থাপনাটি নির্মাণ করেন। এটি একসময় তার আবাসস্থল, গ্রন্থাগার এবং জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। এটাকে সুফিবাদী একটা আবাসিক বিদ্যালয়ও বলা যেতে পারে। এখানে ওনার জ্যেষ্ঠ পুত্র অ্যাস্ট্রোনট এবং অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতেন।
এবং এই জায়গাটার নাম হয়েছে তার স্ত্রী পরীর নাম অনুযায়ী। খুব সুন্দর জায়গা, খুব বড় নয় বাট খুব সুন্দর। অ্যাকচুয়ালি এটা বিদ্যালয়, বুঝতে পারছেন? তখনকার দিনেও অ্যাস্ট্রোনলজি এবং অ্যাস্ট্রোনট নিয়ে পড়াশোনা করা হতো এখানে। ভাবতে পারছেন 1700 শতাব্দীতে তারা চিন্তা ভাবনা করেছে এরকম ওপেন জায়গায় পড়াশোনা করানোর জন্য। আমি এখন আছি পরিমহলে, একদম টপে, অপূর্ব দৃশ্য, চারিদিকে জাবারওয়ান পাহাড় ঘেরা, নিচে ডাল লেক আর ন্যাচারাল স্প্রিং ওয়াটার। এখানে যে বিদ্যালয়টা ছিল সেই বিদ্যালয়ের জলটা আসতো, মানে খাওয়ার জলটা আসতো এখানকার ন্যাচারাল স্প্রিং ওয়াটার থেকে। এখন চলে এসেছি নিষাদ গার্ডেনের কাছে। নিষাদ গার্ডেন, নিষাদ বাগ কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের পূর্ব তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল উদ্যান। 1633 সালে নূরজাহানের ভাই আসিফ খান এই বাগানটি নির্মাণ করেন। নিষাদ শব্দের অর্থ হল গার্ডেন অফ জয়। এই বাগানের প্রধান আকর্ষণ হল 12টি ধাপ বিশিষ্ট টেরেস, মাঝখান দিয়ে বয়ে চলা ঝর্ণার জলধারা। দেখুন চিনার গাছের আধার কার্ড এই গাছেও লাগানো আছে। সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন ওটা আপাতত এখন দেখছি স্টপ করা আছে, ওটা চললে খুব সুন্দর দেখতে লাগতো। কত ফোয়ারা লাগানো আছে দেখুন। এখন নিষাদবাগ গার্ডেনে এসেছি, সামনে দেখুন কি সুন্দর ডাল লেক। এখানে টোটাল 5টা স্টেপের উপরে আমি দাঁড়িয়ে আছি, প্রতিটা স্টেপেই ফুলের বাগান, ফুল দিয়ে সাজানো। এখানে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণাটা আপাতত বন্ধ আছে। উফ, অপূর্ব। জাস্ট একটু নিষাদবাগের কাছে পেঁয়াজ পকোড়া আর তার সাথে চা একটু আমরা খেয়ে নিই। নিষাদবাগের কাছে এরকম একটা ছোট্ট মার্কেট পাবেন যেখানে পকোড়া টকোড়া চা খেতে পারবেন, বেশ ভালো সুন্দর চা খেলাম। আর এরকম একটা সুন্দর মানে ফটো তোলার জায়গা পাবেন ডাল লেকের উপর। এখন চলে এলাম সব থেকে বড় গার্ডেন, মুঘল গার্ডেন। শালিমার গার্ডেন কাশ্মীরের অন্যতম বিখ্যাত মুঘল উদ্যান। সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় স্ত্রী নূরজাহানের জন্য 1619 সালে এই বাগানটি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে সম্রাট শাহজাহানের আমলে এর আরও সম্প্রসারণ করা হয়। শালিমার গার্ডেনকে অনেকেই ভূস্বর্গের এক টুকরো বলে থাকেন। শালিমার গার্ডেন শুধু একটি বাগান নয়, এটি সম্রাট জাহাঙ্গীর ও নূরজাহানের প্রেমের এক টুকরো অমর স্মৃতি। এটা কুইন্স প্যাভিলিয়ন, এখান থেকেই তিনি পুরো জায়গাটা উপভোগ করতেন নূরজাহান। একটা গাছ দেখলাম, এত সুন্দর লাগলো যে না দেখিয়ে পারছি না। কি সুন্দর দেখুন গাছটা, আহা মন ভরে গেল। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর গাছ। ভেবে দেখুন সকালবেলা আসলে এর আলাদা একটা রূপ, বিকেলে আসলে একরকম, বৃষ্টির সময় একরকম, শীতে একরকম, গ্রীষ্মকালে একরকম। মুঘল গার্ডেনগুলোর মধ্যে এই সব থেকে বড় গার্ডেন যেটা, সেটাই শালিমার গার্ডেন। আর আমি আছি এখন শালিমার গার্ডেনে।
সত্যি কথা বলবো, অসম্ভব সুন্দর জায়গা, এত বড় এরিয়া, ভাবার বাইরে, আর প্রচুর রকমের গাছ। মানে মুখে বলে আপনাদের বলতে পারবো না, আপনি আসলে তবে বুঝতে পারবেন এতটা সুন্দর কি করে হতে পারে। আমার তো যে কটা গার্ডেন দেখলাম এখন পর্যন্ত, দ্য বেস্ট এই মুঘল গার্ডেনের এই গার্ডেনটা। আপনারাও আসবেন, ভালো লাগবে। এই গার্ডেনটা দিয়ে আজকের মোটামুটি আমি সাইট সিন শেষ করব, এরপরে আমি রুমে যাব, শ্রীনগরে ফিরব। আর বিশেষ করে যেখান থেকে নূরজাহান দেখতেন টোটাল এই জায়গাটাকে, সেইটাকে রিনোভেট করছে বলে সেই জায়গার মধ্যে আপনাদের নিয়ে যেতে পারলাম না। আশা করি 1 বছরের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে। গতকাল রাতে স্পেন এবং ফ্রান্স এই দুর্ধর্ষ সেমিফাইনালটা দেখার পর সত্যি ঘুম থেকে আজকে একটু উঠতে দেরি হয়ে গেল। অসম্ভব সুন্দর খেলা হয়েছিল। আমি যদিও ব্রাজিলের সাপোর্টার, তবুও প্রথম থেকে আমি সবকটা ম্যাচই দেখেছি। তাই স্পেন এবং ফ্রান্সের খেলা আমি জানতাম যে খুব ভালো খেলাই হবে। খেলাটা অ্যাটলিস্ট জমিয়ে দিয়েছে। যাই হোক, গুড মর্নিং। আজ 15ই জুলাই 2026। আমি আছি শ্রীনগরের ঝিলাম নদীর পাশে একটা হোটেলে। গতকাল রাতেই এসেছি। জানলা থেকে যে নদীটা দেখতে পাচ্ছেন ওটাই ঝিলাম নদী। ঠিক তার ওই পাশটা হচ্ছে লাল চক, 500 মিটার মতো ডিস্টেন্স। আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই, রেস্টই নেব। এখন একটু নিচে গিয়ে চা খাবো, বিকেলের দিকে একটু ডাল লেকের দিকে যাব, আর ছোটখাটো কিছু শপিং করব। কালকে আমার ট্রেন আছে দুপুর 2টোয়, শ্রীনগর স্টেশন থেকে জম্মু বন্দে ভারত, দেন রাত্রি 10টা 40-এ হিমগিরি এক্সপ্রেস, যেটা হাওড়ায় গিয়ে পৌঁছবে 18 তারিখে। সত্যি কথা বলতে কি, কাশ্মীরের এবছর আসার মেন লক্ষ্যটাই ছিল আমার অমরনাথের, সেটা পূরণ হয়েছে। যতটুকু পেরেছি কাশ্মীরের আশেপাশে ঘুরে দেখার চেষ্টা করেছি। তবে নেক্সট টাইম যখন আসবো তখন একটু অফবিট জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করব। যাই হোক, এখনো সাথে ছিলে, তখনও সাথে থেকো, একটু সাপোর্ট করো। ওয়েদার সত্যি কথা বলতে কি কাশ্মীরে যথেষ্ট সুন্দর। এখন নিয়ার অ্যাবাউট 15 ডিগ্রি টেম্পারেচার, 16 ডিগ্রি টেম্পারেচার এরকমই হবে। খুব সুন্দর ওয়েদার। বিকেলের দিকে যখন যাব সাথে থেকো, দেখাবো। আর ক্লক টাওয়ারের কাছে, যেটা লাল চকের কাছে আছে, সেখানেও নিয়ে যাব। ভালো থেকো। আপাতত একটা কফি নিয়ে বসলাম। 1 গ্লাস কফি কে খায় ভাই সকালবেলা? একটু রাস্তায় বেরোলাম, দেখি একটু সকালে টিফিন যদি কিছু করা যায়। শুধু কফি খেলে তো হবে না, যদি ছোলে বাটোরে বা কিছু খাওয়া যায়। জান সুইটস এর কাছাকাছি এসছি, দেখি এখানে ছোলে বাটোরে পাওয়া যায় কি। भैया यहाँ पर छोले भटूरे मिलते हैं? मिलते हैं, टाइम लगेगा, 11:30 बजे के बाद। না না, পাওয়া গেল না। ভাইয়া বানা रहा है मेरे लिए কচুরি। আমার কাছে অলরেডি চলে এসছে আমার প্রিয় লুচি আর ছোলা। भैया सही सेब कितने करके हैं? 120। गोल्डन है, गोल्डन। एक थोड़ा खट्टा होगा ना, अच्छा होगा। एक वेट कीजिए, कितना होगा हम खाएंगे अभी। वेट कीजिए ना। खाओ खाओ। ये लो जी 1 केजी पूरा रखे। हाँ, थैंक यू। 1 কেজি নিয়ে নিলাম আপেল। এই যে আমি এই রিভার ভিউ হোটেলেই আছি। রুমে চলে এলাম। দেখুন আপেলগুলো যেগুলো নিয়েছি 120 করে 1 কেজি, প্লাস একটা আপেল খেলাম। আর ওই যে সামনেই আছে ঝিলাম নদী,
দেখাচ্ছি বাইরেটা। এই রেস্টুরেন্টের বাইরে একটা বসে খাওয়ার জায়গাও আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এটা ঝিলাম নদী। ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজের ঠিক ওই পাশে লাল বিল্ডিং থেকে স্ট্রেট চলে গেলে ওদিকে হচ্ছে লাল চক। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। এখন লাল চক হয়ে একটু ডাল লেকের কাছে যাব, টুকটাক কিছু জিনিসপত্র কিনবো বাড়ির জন্য। এই ব্রিজটা পেরোলেই ওপারে লাল চক। বলেছিলাম এটা ঝিলাম নদী, সামনেই লাল চক। আচ্ছা, এই জায়গাটাকে লাল চক কেন বলে? তার কারণ হলো 1940 সালে রাশিয়ার রেড স্কোয়ার নাম থেকে অনুপ্রাণিত হয়ে এই জায়গার নাম হয় লাল চক। পুরো জায়গাটা আমাদের ঠিক কলকাতার এসপ্ল্যানেডের মতো, বাটার দোকান, ওপো, নাইকা, মানে কি নেই এখানে। দেখুন ভর্তি। আর এই ঠিক এই যে সামনে ক্লকটা দেখতে পাচ্ছেন, এই ক্লকটা 1980 সালে বাজাজ ইলেকট্রনিক্স বানিয়েছিল, এই ক্লক টাওয়ারটা এন্ড ক্লকটা। তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ সব এখানেই হয়ে থাকে, মিটিং মিছিল সব এখানে হয়ে থাকে। কি দোকান নেই শুধু একবার ভাবুন। এখানে কিছু না হলেও 7-8টা এটিএম। দেখুন, লাল চক থেকে মাত্র 20 টাকা দিয়ে চলে আসলাম ডাল লেকের কাছে। দেখুন চলে এলাম ডাল লেকের কাছে। এখন ঘড়িতে বাজে 5:30। এখানে আলো কত বুঝুন। এবারে একটু মোমো টোমো খেয়ে নেবো, তারপর একটু সন্ধে হলে একটু চা খাবো, তারপর টুকটাক শপিং করে রাতের ডিনার করে বাড়ি। অ্যাকচুয়ালি আজকে দুপুরে কিছু খাওয়া হয়নি, তাই এখন এই মোমোটাই খাবো। এই দাদুর কাছ থেকে 2টো নৌকা নিলাম। দেখুন ডাল লেকের পাশে কত কিছু বিক্রি হয়, ব্যাগ, অনেক কিছু বিক্রি হয় ডাল লেকের কাছে। দেখছেন কত কিছু বিক্রি হয় এখানে। সন্ধে হবে আর এখানে লোকে ভর্তি হয়ে যায়। দেখি বাড়ির জন্য কি নেওয়া যায়, সেটাই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। বার্গেনিংও সেইভাবে করতে পারি না। দেখি একটু ঘুরে ঘুরে আগে দেখে নি। কম বেশি সব একই রকমের জিনিস চারিদিকে। দেখি এখানে কাঠের অনেকগুলো ট্রে আছে, দাম জিজ্ঞেস করি। 320 টাকায় এই ট্রেটা নিলাম। গুড মর্নিং। আজ 16ই জুলাই 2026। ঘড়িতে বাজে 11:15। এখন এসে গেছি আমি শ্রীনগর স্টেশনে। এই স্টেশনটাকে অনেকে নওগাঁ স্টেশন হিসাবে এখানকার স্থানীয় লোকেরা বলে থাকেন। চলুন ভেতরে যাই। ভেতরের অনেক সুন্দর এখানকার শ্রীনগরের স্থাপত্য শিল্প তুলে ধরা আছে স্টেশনের ভেতরে, সেগুলো থেকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটি স্টেশন। বাইরে প্রচুর বিএসএফ কর্মী আছে। 2008 সালে এই শ্রীনগর স্টেশনটি প্রথম তৈরি হয়। দেখুন কি সুন্দর ভেতরের দৃশ্যগুলো। অনেকটা টাইম আছে, আমি তাও একটু আগে এগিয়ে আসলাম। তার কারণ এখানে বিএসএফরা প্রায়শই রাস্তা ব্লক করে ওদের কনভয় যায়। এই ট্র্যাকটাকেই বলা হয় ব্যালাস্ট লেস ট্র্যাক। খুবই মেনটেনেন্স কম, কারণ এখানে ভর্তি বরফ পড়ে থাকে। ভাবুন শুধু ট্র্যাকে নয়, শীতকালে রাস্তায় যেমন বরফ থাকে, সেখানে প্ল্যাটফর্মেও ভর্তি বরফ থাকে। আমার শ্রীনগর থেকে বন্দে ভারত দুপুর 2টোয় ছাড়বে
6:45-এ জম্মুতে গিয়ে পৌঁছবে। এর মাঝখানে তো প্রচুর টানেল আছে। টানেলগুলোর পরে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আমি প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে চেনাব ব্রিজ। এই চেনাব ব্রিজটা মোটামুটি ভাবে ধরে রাখুন প্যারিসের আইফেল টাওয়ারের থেকে অনেকটা উঁচুতে, 1178 ফুট হাইট। ভাবতে পারছেন মানে কতটা হাইট, মানে উপর থেকে আমি জানি না দেখাতে পারবো কিনা, কেননা বন্দে ভারতের তো উইন্ডোগুলো গ্লাস দিয়ে ঘেরা, তাই জন্য দেখা সম্ভব হয়তো হবে না, দেখানো সম্ভব হবে না। আর 1315 মিটার দৈর্ঘ্য এই যে টোটাল চেনাব ব্রিজটা। আর এই যে বন্দে ভারতটা কিন্তু আমাদের হাওড়া থেকে যে বন্দে ভারতটা ছাড়ে একদম এক নয়, অনেকটা আলাদা। তার কারণ এর মধ্যে থার্মোস্ট্যাট লাগানো আছে, মানে একটা টেম্পারেচার সিলেক্ট করা আছে। যখন প্রচন্ড ঠান্ডা হয়, বরফ পড়ে, তখনও টেম্পারেচার যেমন ঠিক থাকে, সেরকম যখন গরমও হয় তখনও টেম্পারেচার কিন্তু একদম ঠিকঠাক থাকে। অ্যাকচুয়ালি এরিয়াটা তো খুব সেন্সিটিভ জায়গা, এখানে ভিডিওগ্রাফি সেইভাবে অ্যালাউ নেই, তাই সবকিছু ভিডিও আমি করতে পারছি না। এই স্টেশনে আপনারা এসি ওয়েটিং রুমও পেয়ে যাবেন। আজকে আমার ট্রেন চলে এলো 26402 বন্দে ভারত। বাহ, কি অপূর্ব দেখতে ট্রেনটা। এই হলো আজকের আমার জম্মু যাওয়ার ট্রেন বন্দে ভারত। এই লাস্ট কম্পার্টমেন্টটাই আমার C18। চলো ভেতরে যাওয়া যাক। আজকে আমার সিটটা হচ্ছে এই 42 উইন্ডো সাইড। দেখুন চার্জিং পোর্টেরও বন্দোবস্ত করা আছে, আমি অলরেডি লাগিয়ে দিয়েছি। সিটাই পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে, প্লাস নর্মাল চার্জিং পোর্ট। দেখুন জাস্ট 2টো বাজে, পারফেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল টাটা শ্রীনগর। শ্রীনগর থেকে এই ট্রেন 2টোর সময় ছেড়ে এর পরের স্টপেজ হবে বানিহাল, তারপর রিয়াসি, তারপরে হবে কাটরা, তারপর উধমপুর, তারপরই লাস্ট স্টেশন জম্মু তাওয়াই। সন্ধ্যে 6:45-এ পৌঁছাবে। শ্রীনগর স্টেশন থেকে 42 কিলোমিটার পরে অনন্তনাগ স্টেশন, মানে যেখান থেকে পেহেলগাঁও যাওয়া যায়, কিন্তু এই ট্রেনটা দাঁড়ায় না সেখানে। অসম্ভব সুন্দর লোকেশন, পুরো চারিদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে। এবার যে স্টেশনটা ঢুকছে সেটা হচ্ছে অনন্তনাগ। এই অনন্তনাগ হচ্ছে পেহেলগাঁওয়ের খুব কাছে স্টেশন। সত্যি কথা বলতে কি, বন্দে ভারতটাকে অনন্তনাগ স্টেশনে দাঁড় করানো উচিত ছিল, তাহলে অমরনাথ যাত্রীরাও যেতে পারতো। আর পেহেলগাঁওয়ে তো প্রচুর টুরিস্টরা তো যাই, তাহলে অনেকটা সুবিধা হতো। অপূর্ব প্রকৃতি। ট্রেনটা আমার ফার্স্ট বগি বলে দেখানো যাচ্ছে না, নাহলে পুরো সামনেটা কাট করছে। ট্রেনটা এখন বানিহাল টানেলের ভেতর দিক দিয়ে যাচ্ছে, যার দৈর্ঘ্য 11.2 কিলোমিটার। আর এটা পীর পাঞ্জাল পাহাড়কে কেটে এই টানেলটা বানানো হয়েছে। বানিহাল স্টেশন, সামনেই বানিহাল স্টেশন। একটা টানেলে ঢুকছে, তারপর স্টেশন, আবার একটা টানেলে ঢুকে যাচ্ছে। টোটাল এইভাবে 38টা টানেল আমরা পার করছি। এই হলো সাঙ্গালদাল স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে রিয়াসি। এই সাঙ্গালদান আর রিয়াসির ঠিক মাঝখানেই আছে চন্দ্রভাগা নদী, আর ঠিক সেই চন্দ্রভাগা নদীর ওপরেই আছে আমাদের চেনাব ব্রিজ। দেখুন সেই সামনে আমাদের এখন চেনাব ব্রিজ, 1178 ফুট হাইট এবং এর দৈর্ঘ্য হলো 1315 মিটার।
ভূমিকম্প হলে রিক্টার স্কেলের মাত্রা 8 পর্যন্ত এটা সহ্য করার ক্ষমতা রাখে। আর এই ব্রিজের স্ট্রাকচার, একদম সঠিক টাইমে, মানে বিকেল 6:45-এ আমার বন্দে ভারত ট্রেন জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছে গেল। এবারে একটু বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করব। এখন ঘড়িতে বাজে 10:20, 10:40-এ 13042 জম্মু তাওয়াই টু হাওড়া হিমগিরি এক্সপ্রেস যাবে। এটা করেই আমি চলে যাব একটু পরে। রাত্রির 11:45-এ ছাড়ার কথা। চলো যাওয়া যাক। আর এখানেই আমার কাশ্মীর ট্রিপ, তার সাথে অমরনাথ ট্রিপ দুটোই শেষ করলাম। যদি ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।